নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন। আমি ডক্টর তন্ময় দাস, MVSc। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি, কারণ এটা অনেকেই জানতে চেয়েছেন যে ডিউরিং প্রেগনেন্সি কি পরিচর্যা করতে হয় এবং কি কি সমস্যা আসতে পারে ডিউরিং দি প্রেগনেন্সি, এবং যখন বাচ্চা দেয় তখন কি সমস্যা হতে পারে এবং তার সমাধান কি। তো আমি প্রথম থেকেই শুরু করি। আপনার পোষ্যের সাধারণত পিউবার্টি লেভেল স্মল ব্রিডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 6 থেকে 12 মাসের মধ্যেই চলে আসে। লার্জ ব্রিডের ক্ষেত্রে একটু দেরিতে আসে। অনেক সময় দেখা যায় যে ভেরি লার্জ ব্রিড যেগুলো রয়েছে তাদের অনেক সময় 22 থেকে 24 মান্থ, মানে মোটামুটি 2 বছরের মধ্যে চলে আসে। তবে আমি সবাইকে বলবো যে ফার্স্ট পিরিয়ড অথবা ফার্স্ট হিট সাইকেলটাকে আপনারা যতটা সম্ভব পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ডিউরিং দিস পিরিয়ড তারা বয়সটা যেহেতু অল্প, তাদের ম্যাচিউরিটি লেভেলটা মানে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ঠিকমতো করে ডেভেলপ নাও হতে পারে। সেজন্য আপনারা সেকেন্ড হিট থেকে বাচ্চা যদি নেওয়ার ইচ্ছা হয় তখন থেকে নেবেন, তার আগে নয়। কখন আপনারা সবাই জানেন যে ব্লিডিং শুরু হওয়ার কতদিন পরে আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে কতদিন পরে আপনারা বাচ্চাটা নেবেন। সাধারণত ফার্স্ট যখন ব্লিডিং দেখতে পাচ্ছেন আইডিয়াল পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 অথবা 9 থেকে 14 দিনের সময় আপনাকে মেটিং করাতে হবে। মেটিং মিন্স ছেলের সঙ্গে তাকে মেটিং করাতে হবে। একে বলা হচ্ছে ট্রু হিট পিরিয়ড। ডিউরিং দি ট্রু হিট পিরিয়ড আপনাকে মিটিংটা অবশ্যই করাতে হবে। পারলে 2 থেকে 3 বার, 2 বার থেকে 3 বার আপনারা মিটিং করান, কারণ আপনারা ফার্স্ট মিটিংয়ে আপনারা সাকসেসফুল নাও হতে পারে। সেই জন্য বলছি 2 বার থেকে 3 বার আপনারা মিটিং করার ফর সাকসেসফুল প্রেগনেন্সি। অনেক সময় দেখা যায় যে ভার্জিন বীজ অথবা যে কোনোদিন মেটিং করায়নি তাদের ক্ষেত্রে না একটু ওরা অ্যাগ্রেসিভ হয়ে থাকে এবং সহজে পুরুষ কুকুরটাকে ওরা মানিয়ে নিতে পারে না। সেজন্য কোর্টশিপ বলা হয়, কয়েকদিন ধরে তার সঙ্গে একটু মেলামেশা করতে দিতে হবে। সঙ্গে যেন আপনারা কেউ মানে মানুষের উপস্থিতি যেন যতটা সম্ভব কম থাকে এরকম পরিবেশের মধ্যে তাকে রাখতে হবে। যদি দেখেন তারপরে যদি ওরা মিশে যায় তাহলে দেখবেন খুব সহজেই ওরা কিন্তু কোনো বীজ কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে মেলকে। আদারওয়াইজ অনেক সময় তারা ফেরোসাস হয়ে গিয়ে অনেক সময় নাও নিতে পারে। আবার এটাও দেখা গেছে যে একটা সার্টেন এক্সকে সে রিফিউজ করলো কিন্তু ওয়াইকে সে আবার অ্যাকসেপ্ট করলো, এটাও অনেক সময় দেখা যায়। সেই জন্য খুব জোরাজুরি করবেন না। সেক্ষেত্রে যদি দেখা যায় সেই মেলটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না, 2-3 দিনের মেলামেশার পরেও কোনো অ্যাকসেপ্ট করছে না, ভীষণ ফেরোসাস হয়ে যাচ্ছে মেল কুকুরটাকে দেখে, তাহলে তার থেকে দূরে রাখবেন। সেকেন্ড অপশন মানে সেকেন্ড একটা মেলকে আপনারা দেখুন, এটা অনেক সময় হয়ে থাকে। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো অ্যাজ এ ভেটেরিনারি ডক্টর। কি কথা? যে প্রথম কথা যে আপনি কোন মেলকে চুজ করবেন। পিওর ব্রিড যদি সম্ভব হয় পিওর ব্রিড তো অবশ্যই দেখবেন, সেটা আসল কথা নয়। আসল কথাগুলো হচ্ছে মেল ডগের হিস্ট্রি এবং তার প্রেজেন্ট হেলথ কন্ডিশন আপনাকে আগে দেখে নিতে হবে। কি হেলথ কন্ডিশন আপনাকে দেখে নিতে হবে? ফার্স্ট হচ্ছে তার গায়ে কোনো স্কিন লেশন আছে কিনা, মানে কোনো স্পট রেডনেস যেমন হয় বিভিন্ন এক্সিমা টাইপের কোনো রোগ, এ সমস্ত আছে কিনা। যদি থাকে একদম চলবে না। ফার্স্ট গায়ে কোনো একটোপ্যারাসাইট বা হচ্ছে কোনো টিক্স, লাইস, ফ্লি এ সমস্ত আছে কিনা চেক করে নেবেন। প্রপার ডিওয়ার্মিং করা আছে কিনা এবং তার ভ্যাকসিনেশন শিডিউল আপনি দেখে নেবেন যে প্রপার তার ভ্যাকসিনেশন শিডিউল করা আছে কিনা। আর এনি অ্যাপারেন্ট
কোনো ডিজিজ, যেমন তার জ্বর আছে কিনা, এ সমস্ত, কানে কোনো ইনফেকশন আছে কিনা, এইগুলো না চেক একটু করে নিতে হবে। আর যে জিনিসটা যদি সম্ভব হয়, কেন আমি অনেকগুলো ভিডিওতেই বারবার করে বলছি যে হিমোপ্রোটোজোয়া ডিজিজ শুধুমাত্র যে টিক্স লাইস থেকে হয় তা কিন্তু নয়। বারবার বলছি, শুধুমাত্র টিক্স এবং লাইস থেকেই যে ব্যাবেসিয়া হয় তা নয়। প্লাসেন্টাল ট্রান্সমিশন অফ হিমোপ্রোটোয়া ডিজিজ সম্ভব এই মেটিং এর সময়। তাহলে যদি সম্ভব হয় তার ব্লাড টেস্ট রিপোর্ট, আপনার যে নেগেটিভ ব্লাড টেস্ট রিপোর্টটা একটু চেক করে নিতে পারলে বেটার হয়। এবং আমি সমস্ত যারা মেল ডগ রয়েছেন, যারা ব্রিডিংয়ের জন্য আপনারা পোষেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে, যে যেভাবে এই মিটিংয়ের সময় হিমোপ্রোটোয়াল ডিজিজগুলো ছড়ানোর সম্ভাবনা রয়েছে, যেটা যত কম সম্ভব আপনাদের রেস্ট্রিক্ট করতে হবে। মানে 6 মাস অন্তর কিংবা আপনাকে একটা ব্লাড টেস্ট রিপোর্ট আপনাকে রেডি রাখতে হবে। দেখতে হবে যে আপনার মেল ডগ দ্বারা যেন কোনো কুকুরের অন্য কোনো যে বীজ তার এবং তার বাচ্চাগুলোও তো ব্যাবেসিয়াতে আক্রান্ত হয়ে যাবে, তাই না? এই জন্য বলছি যে মেল ডগের কিন্তু পিরিয়ডিক্যালি কিন্তু আপনাদের ব্লাড টেস্টটা, হিমোপ্রোটোজোয়া ডিজিজের কোনো ব্লাড টেস্টটা আপনাকে কিন্তু তৈরি করে রাখতে হবে। এবং ফিমেল যারা বীজ, যারা মিটিং করানোর জন্য নিয়ে যাচ্ছেন, তাদেরকে একটু দেখান যে না, আমার মেল ডগ ইজ ওকে। আদারওয়াইজ কেন এখন সময় এসে গেছে, যেভাবে ব্লাড প্রোটোজোয়া ডিজিজগুলো এমনভাবে ছড়াচ্ছে না, সেজন্য খুব একটা ভয়ের একটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে যে কিভাবে ছড়াচ্ছে, শুধুমাত্র টিক্স এবং লাইস দিয়ে ছড়াচ্ছে না। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার বীজ, মানে আপনার মেয়ে কুকুরকে যখন মিটিং করাতে নিয়ে যাবেন, তার আগে যে সঠিকভাবে আপনার ডিওয়ার্মিং করানো আছে কিনা আপনার ফিমেল ডগকে, সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। যদি না করানো হয়ে থাকে, ডিওয়ার্মিং করিয়ে নিন। কারণটা কি? কারণ ডিউরিং দি প্রেগনেন্সি না করানোই বেটার, বিভিন্ন রকম অ্যান্থালমেন্টিক ইউজ না করাই বেটার। যদি এখন থেকে করাতে হয়, করাতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রেগনেন্সি সেফ, প্রচুর, যেমন ফেনবেন্ডাজল, দিস ইজ দ্য সেফেস্ট ড্রাগ ডিউরিং দি প্রেগনেন্সি, আপনারা ইউজ করতে পারেন। ইউজ করতেই হবে, কারণ হচ্ছে যদি পেটে কৃমি থাকে তাহলে সে কিন্তু, তারা তো ব্লাড সাকার, যে পাপ্পিগুলো জন্মাবে তাদের কিন্তু অ্যানেমিয়া নিয়ে জন্মগ্রহণ করবে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এটা গেল তো আপনার মেটিং এর কথা। এবার জেস্টেশন পিরিয়ড আপনারা মোটামুটি সবাই জানেন যে 63 ± 2 এর মধ্যে হয়ে যায়, অনেক সময় 58 দিনেও হয়ে যায়, এটা কোনো কথা না। তবে 55 দিনের আগে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে তারা অনেক সময়, তাদের বাঁচানো অনেক সময় সম্ভব হয় না ডিউরিং দি ইম্যাচিউরিটি। কিভাবে বুঝবেন যে আপনার প্রিয় বীজ, প্রিয় আপনার পোষ্যটি প্রেগনেন্ট হয়েছে কিনা? প্রথম দিকে বোঝা যায় না, কিন্তু কয়েকদিন পর থেকেই তাদের ওয়েট গেইন করতে শুরু করে দেয়। এবং প্যালপেশন করে ডাক্তাররা অনেক সময় বুঝতে পারেন যে অ্যাবডোমিনাল লেভেল হার্টবিট, যদি স্পন্দন দেখে আমরা অনেক সময় ডিটেক্ট করতে পারি ব্রেস্টটা একটু বড় হতে শুরু করে। সেকেন্ড আর থার্ড অপশন হচ্ছে ইউএসজি অ্যান্ড হচ্ছে রেডিওগ্রাফ। ইউএসজি সাধারণত 35 পরের দিকে আপনারা করে নিতে পারেন। আর হচ্ছে এক্স রে হচ্ছে 40 to 45 ডেজে এক্স রে করলে তাদের স্কেলিটনগুলো স্পষ্টভাবে বোঝা যায় যে কটা বাচ্চা রয়েছে। সেই হিসেবে আপনাকে প্ল্যান করতে হবে। যখন আপনারা তো ক্যালেন্ডার তো মেনটেন অবশ্যই করবেন। আপনারা মোটামুটি 55 দিনের পর থেকেই না ক্লোজলি মনিটর করতে শুরু করবেন। কেন বলছি, আমি আগেই বলেছি যে 58, 60, 62, 63, 65 এরকম ডেটে অনেক সময় এর সাধারণত বাচ্চা হয়ে থাকে। এই সময় না আপনাদের রেক্টাল টেম্পারেচারে কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে। সাধারণত এই সময় ওদের রেক্টাল টেম্পারেচার 100.5 কিংবা 101-এর কাছাকাছি থাকে। যখনই দেখবেন যে রেক্টাল টেম্পারেচার বিলো 99.5, তার নিচে নেমে যাচ্ছে, বুঝবেন যে 24 ঘন্টার মধ্যে
বাচ্চা দিতে পারে। এবং যদি 24 ঘন্টা বিয়ন্ড দি 48 আওয়ার্স যদি দেখেন যে বাচ্চা হচ্ছে না, আপনার প্রিয় পোষ্যটি রেস্টলেসনেস হয়ে গেছে, বারবার আপনাকে ডাকছে, এবং এই সময় দেখা যায় না যে আপনাকে ওরা খুব কাছে চাইবে, দেখবেন আপনাকে কোল ছাড়া কাছ ছাড়া করতে চাইবে না, বারবার করে ডাকবে, কারণ ওরা জানে যে এই সময় কারো দরকার। যেমন আমাদের মা বোনেরা তাদের মায়ের কাছে যেমন একটা আদর খাওয়ার চেষ্টা করে, ঠিক এইভাবেও কিন্তু ওরা কিন্তু না আপনাকে দেখবেন ডাকবে, আপনাকে কোল ছাড়া করবেন না। এই তার এই সময়ে যদি দেখা যায় যে তার এই রেস্টলেসনেস হচ্ছে তবুও বাচ্চাটা হচ্ছে না, এই সময় প্রাইমারিলি আমরা সাধারণত কয়েকটা ওষুধ ইউজ করে থাকি। তার মধ্যে হচ্ছে অক্সিটোসিন বলে একটি হরমোন আছে, সেই অক্সিটোসিন হরমোনটা আমরা প্রয়োগ করে থাকি। তবে একমাত্র ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আপনারা ইউজ করবেন না। টু স্টিমুলেট দি ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং দি লেবার আমরা এই সমস্ত ইউজ করে থাকি অ্যাট দি রেট অফ 0.25 to 0.5 ইন্টারন্যাশনাল ইউনিট আইউ পার ডগ নট পার কেজি। মাইন্ড দ্যাট, রিপিট করছি, পার কেজি নয়, পার ডগ। 0.25 to 0.5 ভেরি লার্জ ব্রিডের ক্ষেত্রে অনেক সময় আপ টু 1 ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। এটা সাধারণত দেওয়া হয় 30 মিনিট, 40 মিনিট কিংবা 1 ঘন্টা গ্যাপে। তবে ম্যাক্সিমাম ডোজ কিন্তু 3 ডোজ পার পার ডগ পার পার ডে। এর বেশি কিন্তু কোনোভাবেই কিন্তু ইউজ করা হয়ে থাকে না। অনেক সময় এই সময় ক্যালসিয়াম, বোরোগ্লুকোনেট, আইভি ফ্লুইড দিলেও অনেক সময় ইউটেরাইন কন্ট্রাকশনটা হতে পারে হয়। আরেকটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ অনেক সময় আমরা ইউজ করে থাকি, যে কলোফাইলাম বলে একটি ওষুধ আছে, সেটা 3 to 5 প্যালেট ওই 1 ঘন্টা গ্যাপে মোটামুটি ইউজ করা হয়। ম্যাক্সিমাম ডোজ 4 থেকে 5বার পার ডে। এর বেশি কিন্তু আমরা কখনোই ইউজ করতে পারি না, দিই না। আরেকটা হচ্ছে যদি দেখা যান যে প্রচুর লেবার পেন হচ্ছে, খুব রেস্টলেস হয়ে গেছে, বারবার ওঠানামা করছে, তার জরায়ুর দিকে, জরায়ু বলি জনিপথের দিকে সে বারবার তাকাচ্ছে, মানে বাচ্চাটা হচ্ছে না, তাহলে বুঝতে হবে কিন্তু ডিস্টোকিয়া হয়েছে। তবে ডিস্টোকিয়া যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্ত অক্সিটোসিন এবং যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, মানে হচ্ছে সেই সময় দেওয়া যায় না। সব থেকে ভালো হয় যদি দেখেন যে 48 ঘন্টার মধ্যে যে বাচ্চাটা হচ্ছে না, তখন কিন্তু ডাক্তারের পরামর্শে সিজারিয়ান সেকশন আপনাকে করতেই হবে। নচেত কিন্তু যদি দেখা যায় যে ইউটেরাইন কন্ট্রাকশনটা হয়ে আছে, তবুও আপনি কিন্তু অক্সিটোসিন ইউজ করলেন, তাহলে কিন্তু ইউটেরাইন রাপচার হতে পারে। মাইন্ড দ্যাট, ইউটেরাইন রাপচার হতে পারে, কেন বিশালভাবে এখন ইউটেরাইন কন্ট্রাকশনটা হয়ে গেলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দি ইউজ অফ অক্সিটোসিন এবং কলিফাইলাম, এ সমস্ত ওষুধ। একমাত্র ডাক্তারের পরামর্শ ছাড়া এই সমস্ত ওষুধ একেভাবে ইউজ করা যায় না। আরেকটা বলছি, ডিউরিং দি প্রেগনেন্সি কি কি ওষুধ আপনারা ব্যবহার করবেন। প্রথমেই বলি যে সাধারণত আগে একটু ব্লাড চেক করে নিতে হবে, যে আপনার পেটের তার ব্লাড প্রোফাইলটা, মানে কমপ্লিট ব্লাড কাউন্টটা করে নিতে হবে। যদি দেখা যায় যে অ্যানিমিক রয়েছে, মানে আরবিসি কম রয়েছে কিংবা অন্য কোনো অ্যানিমিয়া রয়েছে, তাহলে সেগুলো কারেকশন করার জন্য আপনাকে মেডিসিন অবশ্যই ইউজ করতে হবে। তার মধ্যে অনেকটা আছে ফলিক অ্যাসিড at the dose of 5 mg per day, 5 mg per day, not per kg, per day, up to 40 days পর্যন্ত ইউজ করা যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কারণ ম্যাক্সিমামই আপনারা খাবারে তেল ইউজ করেন না, যেটা সত্যি সেটাই বলছি, ম্যাক্সিমামই আপনারা রান্না করার সময় খাবারে কোনো প্রকার তেল ইউজ করে না, যেটা আমি বারবার করে বলে থাকি। ইউজ অয়েল, কোকোনাট অয়েল, কোনো ফিশ অয়েল যদি আপনারা ইউজ না করে থাকেন, তাহলে কিন্তু প্রপার ফিটাল ডেভেলপমেন্ট এর জন্য তাহলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট আপনাকে দিতে হবে আপ টু 40 to 45 ডেজ। আর যদি দেখা যায় যে অ্যানিমিয়া রয়েছে, সেখানে তখন অবশ্যই কিন্তু আয়রন অ্যালং উইথ বি কমপ্লেক্স ভিটামিন আপনাকে প্রয়োগ করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় কিন্তু এই সময় আপনারা কি করেন, যে আপনারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। স্টপ ইউজিং ক্যালসিয়াম ডিউরিং প্রেগনেন্সি। বারবার বলছি,
স্টপ ইউজিং ক্যালসিয়াম ডিউরিং প্রেগনেন্সি। কারণ যদি হাই ডোজে কোনো ক্যালসিয়াম যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে কিন্তু একটি রোগ হতে পারে, যেটাকে বলা হচ্ছে ইক্ল্যাম্পসিয়া বলা হয়, মানে সাডেন ড্রপ অফ ক্যালসিয়াম লেভেল নষ্ট হতে পারে। কারণ হচ্ছে আপনি এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আপনারা দেন হিউম্যান গ্রেডের, যদি বিশেষ করে দেন ভিটামিন এ ভিটামিন ডি, তাহলে কিন্তু যে ন্যাচারাল ক্যালসিয়াম মেটাবলিজম রয়েছে সেটা কিন্তু ডিসরাপ্ট হয়ে যাওয়ার জন্য সাডেন ড্রপ অফ ক্যালসিয়াম হতে পারে, রেস্টলেসনেস হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আবার বাচ্চা হয়ে যাওয়ার পরে সাডেন ড্রপ অফ ক্যালসিয়াম হওয়ার জন্য মিল্ক ফিভার হতে পারে, এমনকি সিজার হতে পারে, কোমা হয়ে, এবং মৃত্যুও ঘটতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজিং অফ ক্যালসিয়াম। লো ডোজে একমাত্র ইউজ করা যায়, রেকমেন্ডেশন ছাড়া আপনারা কিন্তু একদম কিন্তু ইউজ করবেন না। সো দিস ইজ ফর টুডে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই সময় ওদের ওভার এক্সারসাইজ এবং ওয়েট ম্যানেজমেন্ট একটু করবেন, প্রপার ফুড দেবেন, কারণ তার পেটে বাচ্চা আছে। অ্যাডিশনাল ফুড হিসাবে বলছি, কারণ তার বাচ্চাকেও সাপ্লিমেন্ট মানে মায়ের শরীর থেকে তো নেবে, সেই জন্য প্রপার ডায়েট মেনটেন করে খাবারটা দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। সো দিস ইজ ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমাদের চ্যানেলটি খুবই ছোট। যদি আপনারা সাবস্ক্রাইব করেন অনেকের কাছে পৌঁছবে, আমারই ভালো লাগবে, আপনাদেরও, আপনারা এনরিচ হবেন আশা করি। সো ধন্যবাদ, ভালো থাকবেন।